চারিদিকে শুধু সাদা পাথর আর পাথর। সবকিছুকে মিলিয়ে আই এম তো ভলেন্টিক বিনোদন। আই এম তো পুরাই অবাক এই ওয়েদার দেখে। অবাক আর তবাক, আমার কিছু করার নাই। হি হোয়াটসঅ্যাপ গাইস, ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন ব্লগে। অর্থাৎ আজকের ব্লগের মাধ্যমে তুলে ধরবো বাসা থেকে সিলেট যে আমি কোথায় কোথায় ঘুরলাম বা কত খরচ হলো সবকিছুই তুলে ধরবো আজকের ব্লগ ভিডিওতে। তো ব্লগ ভিডিও আশা করছি কন্টিনিউ করতে থাকবেন। এবং শুরুতেই কিন্তু আমরা একেবারে চলে আসি বনপাড়া, এবং সেখান থেকে আমরা সকলেই রওনা দিয়ে দিই। আর রওনা দেওয়ার পর কিন্তু আমরা এই মুহূর্তে সিরাজগঞ্জ আসি। আর সিরাজগঞ্জে কিছুক্ষণ নামার পর আমরা কিন্তু আবারও রওনা দিয়ে দিই। আর রাতের জার্নিটা অনেক সুন্দর। আর এখান থেকে একেবারে আমরা সরাসরি সিলেটে চলে যাব। অর্থাৎ সিলেট যে কি কি করেছি সবকিছু তুলে ধরবো, কোথায় কোথায় করেছি তাও তুলে ধরবো। এই মুহূর্তে অবস্থান করছি আমরা যমুনা সেতুর উপরে। আর রাতের যমুনা সেতুর ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর থাকে আর অনেক ভালো লাগে, যার কারণে কিন্তু আপনাদেরকে ভিডিওদের মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি। আর এই যে দিন সকাল হতে না হতেই কিন্তু আমরা এই মুহূর্তে একেবারে সিলেট এসে পৌঁছে গেছি। আর সিলেটের এই সময়ের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আর ফজরের নামাজ শুরুতেই আদায় করে নিই, অর্থাৎ রাস্তার মাঝে আদায় করে নিই। আর সিলেট একেবারে সকালের দিকটাই আমরা যাব। অর্থাৎ এক রাত কিন্তু আমরা বাসের মধ্যে ছিলাম। আর এক রাত দীর্ঘ বাসের মধ্যে থাকার পরে কিন্তু এই যে সিলেটের বাইরের যে পাহাড়ের দৃশ্যটা, এটা কিন্তু অসাধারণ এবং মাশাআল্লাহ অনেক সুন্দর। মহান রব্বুল আলামিনের সৃষ্টি যে এত সুন্দর, সিলেট না আসলে আপনি বুঝবেনই না। এরপরে কিন্তু আমরা একেবারে চলে আসি জাফলং এ। অর্থাৎ জাফলং এর এই যে আমরা পাহাড়গুলো দেখতে পাচ্ছি, এই পাহাড়গুলো যেন জীবনের এক প্রাকৃতিক রূপকে ফিরিয়ে দেয়। আপনি এই প্রাকৃতির মাঝে হারিয়ে গেলে কখনো বাসায় ফিরতে চাইবেন না, কারণ অনেক সুন্দর ওয়েদার। আর এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো অনেক বড়। অর্থাৎ প্রাকৃতির মাঝে মাঝে কিন্তু আপনি ফিরে আসতে কখনো পারবেন না। অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যের এই ভেলা কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। আর রাস্তাগুলো দুই পাশে গাছ, বাঁশ গাছ, ঝাউবন সবকিছুকে মিলিয়ে খুবই সুন্দর ওয়েদার। সিলেটের এই যে মনোরম ওয়েদার, এটা কিন্তু উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে মার্চ, এপ্রিল কিংবা মে মাসে। যদিও ভিডিওটি মে মাসে করা, আমি কিন্তু এপ্রিল মে মাসে গিয়েছিলাম। দেন অনেক দিন পরেই ভিডিওটি আপলোড করছি, তো কিছু মনে করবেন না। এরপর কিন্তু আমরা একেবারে চলে আসি জাফলং এ। এই মুহূর্তে আমি কিন্তু একেবারে জাফলং এ অবস্থান করছি। আর এই যে জাফলং এর পেছনে কিন্তু একেবারে মেঘালয় আমরা দেখতে পাচ্ছি, একেবারে ওই পাশটাই কিন্তু মেঘালয়। আর এই যে আমরা ভ্রমণ করতে এসেছি, এখানে কিন্তু আমার প্রচুর অভিজ্ঞতা হবে, যে অভিজ্ঞতাই আপনাদের মাঝে শেয়ার করছে। অনেকেই খারাপ ভাবে নেন যে আপনি ব্লগ বানান, ব্লগ ভালো হয় না, ক্যামেরা কোয়ালিটি ভালো না, সবকিছুকে মিলিয়ে এই ব্লগ বানাতে হয়। এরপর কিন্তু আমরা একেবারে নিচের দিকে চলে যাব। আর নিচের দিকে যেতে হলে নিচের দিকে গিয়ে আমরা কিন্তু ঝর্ণাও দেখতে পাবো। দেন আমি কিন্তু নামতেছিলাম আর আমাকে কিন্তু ভিডিও করে দিছিল। তো ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য। আর আমার নিজের ভিডিও আমি নিজেও করি। এই যে আমি পাথর দেখাচ্ছি না আপনাদেরকে, এই পাথরগুলো কিন্তু খুবই খুদি খুদি পাথর, খুবই সুন্দর লাগে। এরপর কিন্তু আমি এই যে হেঁটে হেঁটে একেবারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি আছি সিলেটের জাফলং এ। বাংলাদেশের সবচেয়ে পর্যটন খ্যাত স্থান বলা চলে এই সিলেট। আর এই সিলেটকে নিয়ে থাকছে ভিডিও। তো চলুন শুরু করা যাক। আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। তো আজকে আমরা এসেছি জাফলং এ, বাংলাদেশের পর্যটন খ্যাত স্থান বলা চলে জাফলং। তো আমি আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো জাফলং এর সৌন্দর্য। চলুন শুরু করা যাক। চারিদিকে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ এবং পাথরের মেঘে ঢাকা। আর এই সময়টাতে খুবই ভালো লাগে, কারণ একটু রোদের উজ্জ্বল চেহারা সময় না থাকে। গাইস, এই মুহূর্তে আমরা আছি সিলেটের। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমরা আছি সিলেটের সুপারি বাগানের মধ্যে। আর সুপারি বাগান কিন্তু এখনো শেষ হচ্ছে না। খালি বাঙালি সুপারি গাছ, কোনোদিন দেখা হয়নি, আজকে তাই দেখতে আসলো। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সিলেটের সুপারি বাগান। তো জাফলং থেকে মাত্র 100 কি 200 টাকা ভাড়া দিয়ে আমরা একেবারে চলে আসি চা বাগান দেখতে। আর এসে কিন্তু এই যে চা খাচ্ছি, আর এই চায়ের যে টেস্ট আপনাদেরকে বলে বোঝানোর মতো না। অর্থাৎ এই চা না খেলে কখনোই বুঝবেন না। তো সবাই মিলে আমরা কিছুক্ষণ চা খাওয়ার চেষ্টা করলাম। এরপর কিন্তু আমি চলে আসি যে আমি কিছু রিলস বানাই। আর এই শ্রীমঙ্গলের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখন যেহেতু এভরিওয়ান, এই মুহূর্তে আছি আমরা সিলেটের চা বাগানের ভেতরে। আর এই বাগানের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। আর চারপাশে কিন্তু প্রচুর দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি, চারপাশে অনেক দর্শক। আর এই যে চা বাগান, আর চা বাগানের চারপাশকার ওয়েদার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখন বিকেলের সময় তো আরো সুন্দর। আর আজকে এতক্ষণ আমরা ছিলাম, আর চা বাগানে বিকেলে কিন্তু প্রচুর দর্শক, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। আর শ্রীমঙ্গলের চা বাগান মানে কিন্তু অনেক সুন্দর, আর পরিবেশটা খুবই সুন্দর। আর সিলেটের ওয়েদারটা এখন খুবই একটি ভালো। ধন্যবাদ সবাইকে, আগামী চারা ভিডিও দেখাবো। সম্মানিত দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে সিলেটের ঝর্ণার দিকে। আর এই যে জাফলং থেকে কিন্তু হাঁটা শুরু করছি। আর একেবারে ওই পাশটাই হচ্ছে যে মানে ভারতের
যে আপনার দেখানোর চেষ্টা করি একেবারে ওই পাশটায়, মানে ওই যে ওই দিকে রয়েছে হচ্ছে ঝর্ণা, অর্থাৎ এটি হচ্ছে ভারতের মধ্যে। আর আমরা এখন যে প্লেসটিতে আছি এটা হচ্ছে বাংলাদেশের ভেতরে, আর ঠিক ওই পাশটা আমরা যেটা দেখতে পাচ্ছি ওটাই কিন্তু ভারত। সুতরাং বাংলাদেশ ভারত উভয় সীমান্তে কিন্তু এই জাফলং বা সাদা পাথর এটি অবস্থিত। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি সুন্দর বা অনন্য নিদর্শন বলা চলে এটি। ভূ রাজনৈতিক বা সকল প্রেক্ষাপট থেকে বাংলাদেশ পর্যটন আয়ের অনেক গুরুত্বপূর্ণ একটি স্পট এই জাফলং, এবং প্রতি বছর অনেক দর্শনার্থী আমাদের মতো অনেকেই আসেনি এই জাফলং এ ঘুরতে। দ্যাট আমরা কিন্তু চারপাশে অনেক মানুষ দেখতে পাচ্ছি, অনেক মানুষ রয়েছে যারা কিনা তাদের পরিবার পরিজন নিয়ে এই প্লেসটাতে ঘুরতে এসেছে। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত পান্তমাই ঝর্ণা আমরা যে ফেসবুকে দেখে থাকি, এবং খুবই সুন্দর একটি ওয়েদার কিন্তু থাকে এই পান্তমাই ঝর্ণার। সবকিছুকে মিলিয়ে অনেক দর্শক কিন্তু এখানে এসে ছবি তোলেন, যদিও অনেক রিস্ক এটার উপরে ওঠা। আমি খুব কষ্ট করে উপরের দিকটায় উঠেছি, আর আমাকে যারা ভিডিও করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। দেন আমি জীবনের সব থেকে ভয়ঙ্কর যে শ্যুটটা নিয়েছিলাম এখানে, অর্থাৎ আমার পেছনে ছিল একেবারে মাটি, আর আমি পাহাড়ের অর্থাৎ পাথরের উপরে খুবই কিন্তু কষ্ট করে বসেছিলাম, আর উপর থেকে ভিডিও করে দিচ্ছিল। দেন আমিও কিন্তু একেবারে উপরের দিকটায় চলে আসি, আর এখানে এসে কিছু ফটোশুট করি, যদিও এখানে ভিডিও করার মতো পরিবেশ ছিল না। দেন তারপরে কিছু ভিডিও করি, না করলেই নয়। অর্থাৎ পাহাড়ের যে উপরে, অর্থাৎ পাদদেশ থেকে যে একেবারেই যে উপরের দিকটা আমি আপনাদের দেখাচ্ছি, এই উপরে কিন্তু ঝর্ণা, এখান থেকে পানি নামছে। যদি আমি একটু সামনের দিকে যাই আপনাদেরকে ক্লিয়ারই দেখাতে পারবো। এই যে একেবারে ঝর্ণার উপর দিয়ে কিন্তু পানি নামছে সুন্দরভাবে, আর এই যে আমি কিন্তু একেবারে উপরে উঠে গেছি। হ্যালো এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি শাহজালাল এবং শাহপরান বাজার দেখতে। আফটার দ্যাট এই মুহূর্তে আমরা আছি একেবারে শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে। আর স্যান্ডেলটি হাতে নিয়ে নিলাম, কারণ স্যান্ডেল পরে উপরে ওঠা নিষেধ, অর্থাৎ স্যান্ডেল নিচে রেখে যেতে হবে অথবা হাতে করে নিতে হবে। তো আমি হাতে করে নিলাম, কারণ এই জায়গায় অনেক স্যান্ডেল পাতি হারে আমি দেখেছি ভিডিওতে। অর্থাৎ এই যে আমি কিন্তু একেবারে উপরের দিকটায় উঠছি, আর আপনাদের সাথে কিন্তু ব্রিফে কথা বলছি, যদিও সেই কথাটি ক্লিয়ার আসে নাই, জন্য আবারও ভয়েস অ্যাড করলাম। আর একেবারে এই শাহপুরানের মাজার কিন্তু সকালবেলা এবং রাতে কিন্তু দেখতে ভালো লাগে। এর মধ্যে অনেকগুলো কাজ করেছি, অনেক জায়গায় ঘুরেছি, দেন সেগুলোর ভিডিও করা হয়নি ব্যস্ততার মাঝে, এজন্য। কিন্তু আমরা যে সবাই মিলে যাচ্ছি এই মুহূর্তে, আর অনেক ভালো লাগছে, কারণ এই রাতে শাহ পরান রহমতুল্লাহ আলাইহি এর ইতিহাস সম্পর্কে জানা কিংবা তার মাঝার যে দেখার সৌভাগ্য হয়েছে, এটাই আমার জন্য অনেক কিছু। এরপর কিন্তু আমি একেবারে উপরের দিকটায় উঠে গেলাম, আর এই যে সিঁড়ি বয়ে বয়ে কিন্তু উঠতে হয়। দেন কিন্তু আমরা চলে আসছি সেই মাজারে, অর্থাৎ শাহ পরান রহমতুল্লাহ আলাইহির মাজার। এটি হলো হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহির মাজার। অনেক দর্শক কিন্তু, অনেক দর্শনার্থী কিন্তু এখানে দেখতে এসেছেন। দেন আমিও কিন্তু এসেছি, যার কারণে কিন্তু এই যে অনেক সুন্দর একটা মাজার। আর এই মাজারের একটি বিশেষত্ব হলো এটি সর্বদা চকচক করে, অর্থাৎ এটি সর্বদা চকচক করে, এর কালার কখনো ড্যামেজ হয় না। যে চাদরটি পাড়া থাকে এটি সবসময় চকচক করে, এটা আমরা ভিডিওতে দেখেছি। আর দেন আমি সরাসরি যখন গেলাম তখনও সেটা দেখতে পেলাম। এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যদিও এর ভেতরে ভিডিও করা অনেক রিস্কি, ভিডিও করতে দেয় না, তাও আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। এরপরে চলে যাবো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। আর এটি হচ্ছে সবচেয়ে বিখ্যাত মাজার, এতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত মাজার ধরা চলে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। আর এই মুহূর্তে আমি কিন্তু এখানে অবস্থান করছি। দেন আমি কিন্তু আবারও স্যান্ডেল হাতে নিয়ে নিই, কারণ স্যান্ডেল কিন্তু এখানে চুরি হওয়ার অনেক সম্ভাবনা থাকে। আর আমার সাথে যারা গিয়েছিল অনেকেরই কিন্তু স্যান্ডেল হারিয়েছে। এরপর কিন্তু আমি একেবারে উপরে চলে আসি, আর এখানেও কিন্তু ভিডিও করা নিষেধ ছিল, যদিও আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিছু ভিডিও করেছি এবং ব্লগের মাধ্যমে অ্যাড করছি। এরপর কিন্তু আমি একেবারে ভেতরের দিকে প্রবেশ করি, আর এখানে অনেকেই সালাত আদায় করছেন, অনেকেই কোরআন মজিদ পড়ছেন, আবার অনেকেই দেখেছি ভণ্ড পীরও এখানে রয়েছেন, অর্থাৎ ভণ্ড পীর তো থাকবেই। একজন আমার থেকে ফোন কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু সে পারে নাই, আমার কাছেই ছিল। আর আমি কিন্তু অনেক লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি এন্ড আপনাদের দেখাচ্ছি যে। আর অনেক কিন্তু আমি কিন্তু একসাথে অনেক জনের সাথে কিন্তু ঘুরতে গিয়েছিলাম, যার কারণে সব জায়গায় ঘুরেছি এবং অনেক মজা হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে। আর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর যদি কাহিনী বলা যায়, তিনি একজন ইসলাম বা মুসলমানদের জন্য একজন আদর্শ ব্যক্তিত্ব ছিলেন। তিনি এখানে দীর্ঘদিন সাধনা করেছেন। তিনি ইসলামকে মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন, ইসলামী চিন্তা চেতনা মানুষকে উদ্বুদ্ধ করেছেন। নামাজ কালাম তিনি সঠিকভাবে পালন করতেন, অর্থাৎ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একজন কিন্তু খুবই ভালো মানুষ ছিলেন, যার আদর্শ কিন্তু অনেকেই ধারণ করেন। এবং এখানে কিন্তু আমি আসার পরে দেখতে পাই এটাও কিন্তু অনেক চকচকে, অর্থাৎ যে চাদরটি এখানে দেওয়া আছে সেই চাদরটিও চকচকে। তবে মাজারে অনেকে অসাধু লোকদেরও রয়েছে। আর এখানেই কিন্তু রয়েছে যে সালমান শাহের কবর, এই যে আমরা দেখতে পাচ্ছি একবার সামনের দিকটায়, এটা হচ্ছে সালমান শাহের কবর, এবং আরো এখানে কিন্তু অনেকের কবর রয়েছে। এরপর আমরা একেবারে রাতে চলে আসি
শাহ কামাল রিসোর্টে, অর্থাৎ এখানে আমরা রাতে থাকবো। আর এখানে থাকতে হলে কত টাকা দিতে হবে সবকিছু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যদিও আমাদের 3 দিনের ভ্রমণ ছিল, আর 3 দিনের ভ্রমণে কোথায় কোথায় করেছি সবকিছু যেহেতু আমি ভিডিওর মাধ্যমে বলতে চেয়েছি, তো বলবো। আশা করছি এই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এরপর কিন্তু আমি একেবারে হোটেলের ভেতরের দিকটায় প্রবেশ করি, আর ভেতরে কিন্তু একেবারে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, আর অসংখ্য মানুষ ছিল। দের আমি কিন্তু একটু ঘুরে টুরে পরে আসি, আর আমাদের সাথে যারা ছিল তারা কিন্তু অনেকে আগে আসে। এই যে আমাদের রুমটা এমন ছিল, আর আমি ব্লগার মানুষ, সব জায়গাতেই ভিডিও করি। আর এই রুমের জন্য গুনতে হয়েছে এক রাতের জন্য মাত্র 4,000 টাকা, অর্থাৎ এই রুমে 4,000 টাকা লাগবে শুধুমাত্র এক রাত। অর্থাৎ আপনি যদি যেখানেই ঘুরতে যান না কেন, অর্থাৎ আপনার খরচটা একটু বেশি হবে, হাতে ধরে নিয়ে যাবেন, অর্থাৎ রুম ভাড়াটা একটু বেশি থাকে। তো 4,000 টাকা নিয়েছিল। এরপর আমি কিন্তু ওয়াশরুমের ভেতরে যেও ভিডিও করি, আর ওয়াশরুমের ব্যবস্থা কেমন ছিল সেটাও আপনাদেরকে দেখাবো। সবকিছুকে মিলিয়ে কিন্তু ব্রাশ তারা দিয়েছিল, এরপর যে ওয়াশরুমের স্যানিটাইজেশন ব্যবস্থা সবকিছুই কিন্তু ভালো ছিল, এবং রুমের যে কন্ডিশন সেটাও কিন্তু ভালো ছিল। যদিও আমরা 3 জন মিলেছিলাম, সবকিছুই কিন্তু এই রুমের একেবারে কন্ডিশন ভালো ছিল। অর্থাৎ ট্যুর দেওয়ার ক্ষেত্রে এগুলো অবশ্যই মাথায় রাখবেন, আপনার টাকা খরচ হোক, তবে যেন একটি ভালো জায়গা কিংবা ভালো জায়গায় ইয়ে করতে পারেন। এবং আমরা কিন্তু 3য় তলায় ছিলাম, যার কারণে কিন্তু অনেক সুন্দর বাইরে থেকে একেবারে পরিবেশটা দেখছিলাম। দেন একেবারে সকাল হয়ে যায়, আর ফজরের নামাজ আদায় করার পরে আমরা একেবারে চলে আসি সাদা পাথর দেখতে। আর সাদা পাথরের দূরত্ব এখান থেকে বেশি নয়, সাদা পাথরের দূরত্ব এই জায়গা থেকে খুবই কাছে। অর্থাৎ এর আগে আমরা স্টেডিয়ামে গিয়েছিলাম, তার ভিডিওটা করা হয়নি। এরপর কিন্তু আমরা সকালের নাস্তাটি সকালেই মিলে করে ফেলি, আর এরপর কিন্তু একেবারে আমরা নৌকায় উঠে পড়ি। আর জনপ্রতি আপনাকে নৌকার জন্য ভাড়া গুনতে হবে মাত্র 200 টাকা, অর্থাৎ 200 টাকা ভাড়া দিলেই কিন্তু আপনি চলে আসবেন। এরপর এসে অনেক পথশিশুর সাথে দেখা হয়, তাদের সাথে। হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ গাইস, ভাই সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমরা আছি সিলেটের অন্যতম একটি দর্শনীয় স্থান এবং বাংলাদেশের মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান সাদা পাথরে। আর সাদা পাথরে যাওয়ার জন্য কিন্তু এই যে আমরা হাটটা ধরেছি। এই মুহূর্তে আমরা আছি সিলেটের অন্যতম একটি পর্যটন খ্যাত স্থান সাদা পাথরে। আর বাংলাদেশের পর্যটন গুলোর মধ্যে কিন্তু এটি অন্যতম একটি। আমরা কিন্তু চারিদিকে প্রচুর দর্শক লক্ষ্য করছি, অনেকেই কিন্তু ছবি তুলছেন বা আমরাও কিন্তু ফটোশুট করছি। আর আমরা কিন্তু আসছি আজকে ঘুরতে এই সাদা যদিও এই সাদা পাথরের চারদিকে আপনাদের দেখানোর চেষ্টা করি, চারদিকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এসেছে। আর এখন বিকালের ওয়েদারটা, এখনো কিন্তু অনেক মানুষ দেখা যায়। আর সিলেটের যে প্রাকৃতিক অবিরহম সৌন্দর্য, আপনি সিলেট না আসলে কিন্তু উপভোগ করতে পারবেন না, আপনাকে জন্য সিলেটে আসতে হবে। আর এখন সিলেটের ওয়েদারটা কিন্তু, চারিদিকে কিন্তু প্রচুর মানুষ দেখা যাচ্ছে। আমরা এখন যে প্লেসটিতে, এই শান্তির দাম যেন লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি টাকা দিয়েও কিন্তু কিনা যাবে না এই এমন এক ধরনের অনুভূতি। সবকিছুকে মিলিয়ে পানির যে ওয়েদার, এবং অনেক মজা করেছি বলতে পারেন। প্রকৃতির মাঝে আপনি হারিয়ে গেলে কখনো ফিরতে চাইবেন না, অসংখ্য সুন্দর আল্লাহর নিয়ামত। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমরা আছি একেবারে সিলেটের সাদা পাথরে। আর এখানকার ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, চারপাশে কিন্তু প্রচুর মানুষ পর্যটক আমরা লক্ষ্য করছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি চারদিকে অনেক মানুষ, আর এখানে কিন্তু স্রোতের টিকে থাকা কিন্তু খুবই জুলুম। তারপরে কিন্তু আমরা এর মধ্যেই পানির মধ্যেই কিন্তু খুবই কষ্ট করে টিকে, একেবারে কক্সবাজারের মতো কিন্তু ফিল দেখা যাচ্ছে চারদিকে। আর পেছনের দিকটা একেবারে রয়েছে, আমার পেছনের দিকে একেবারে রয়েছে ভারত। ধানসিঁড়িটির তীরে হয়তো বা সংকোচিন কিংবা শালিকের বেশে কবির এই কাব্যিক লাইনে যেমন মাধুর্য রয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের বৈচিত্র্যের ভেতরে রয়েছে এক অপরূপ সৌন্দর্য। এই সাদা পাথরে আসলে বুঝতে পারবেন যে প্রাকৃতিক সৌন্দর্যের খেলাটা কি সুন্দর, আর মহান রব্বুল আলমীর সৃষ্টিটা কত সুন্দর। আমরা কিন্তু চারদিকে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। যদিও আমিও এসেছিলাম, তো অনেক বেড়াইছি এবং অনেক সুন্দর লাগছে, এবং এর যে পরিবেশটা ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং সবকিছুকে মিলিয়ে প্রতি বছর অসংখ্য মানুষ কিন্তু এখানে আসেন। প্লেসটিতে আছি, এর একেবারে পেছনের দিকটা আমরা দেখতে পাচ্ছি বিশাল বিশাল পাহাড়, যেগুলো কিন্তু ভোলাগঞ্জ উপজেলার মধ্যে অবস্থিত। আর এটি কিন্তু ভারতের ভিতরে, আর বাংলাদেশের সীমানার ভিতরে রয়েছে ভোলাগঞ্জ ইউনিয়ন। আর বাংলাদেশের বাইরের সীমানার ভিতরে রয়েছে এই যে পাহাড়টি আমরা দেখতে পাচ্ছি। অনেক, একটার চেয়ে আরেকটি বড়, তার চেয়ে আরো বড়, এরকম কিন্তু অনেক পাহাড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে 3-4টি পাহাড় কিন্তু আছে, চারিদিকে কিন্তু পাহাড় আর পাহাড়।
এরপরে পাহাড় দেখতে দেখতে দুপুরের খাবারটি খেয়ে নিয়ে আমরা সকলেই মিলে এরপরে আমরা রওনা হয়ে যাব রাতারগুলের উদ্দেশ্যে, অর্থাৎ রাতারগুল সোয়াম ফরেস্টে। আর আজকে ছিল আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন, আর সামনের দিনে আমরা আরো জায়গায় ঘুরবো। তো আজকে দিনের বিকেল বেলা, অর্থাৎ বিকেল হয়ে গিয়েছিল সাদা পাথর থেকে আসতে আসতে। আর এই সময়টাতে কিন্তু রাতারগুলের ওয়েদারটা অনেক সুন্দর থাকে। আপনি যদি এর আসল ফিল নিতে চান বর্ষাকালে আপনাকে যেতে হবে। এরপর কিন্তু আমরা একেবারে চলে আসি এই যে রাতারগুলের মাঝে, আর এখান থেকে একেবারে আমরা একটি নৌকা নিতে হবে, যার জন্য আপনাকে গুনতে হবে মাত্র রাতারগুলে। 200 টাকা। আর এটা হচ্ছে করস গাছ। আর এই গাছটির কিন্তু প্রাচীন ঐতিহ্যবাহী একটি গাছ বলা চলে, খুবই সুন্দর গাছ। গাইস, ভাই বাদার, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি রাতারগুল বনের ভেতরে, বাংলাদেশের মিনি সুন্দরবন খ্যাত এই রাতারগুল মিনি সুন্দরবনের কিন্তু প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক নির্যাসটা খুবই সুন্দর, একেবারে চমৎকার, লীলা মধুর। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের ঐতিহ্য মুগ্ধ হতে হবে, আপনি হবেনই যদি সিলেটে আসেন। ধন্যবাদ সবাইকে। আর পাহাড় বনে পাখিদের গুঞ্জন গুঞ্জরণে ভেসে আসে এই সেই সুমধুর তান, আল্লাহ মহান। এই মুহূর্তে আছি আমরা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ম্যানগ্রোভ বনে। আর ভেতরের ভিতরে কিন্তু এই যে একেবারে কর্দমাক্ত, পাটা কিন্তু পুঁতি যাওয়া যাওয়া ভাব। হ্যালো গাইজ, এক হাঁটু কাঁদো। আমাদের দরিদ্র ইউনিয়নের অবস্থা এটা হচ্ছে সিলেটের। আর রাতারগুল সোয়াম ফরেস্ট বাংলাদেশের মিঠা পানির জলাবন। বাংলাদেশের মধ্যে প্রধান এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিঠা পানির জলাবন হচ্ছে এই রাতারগুল সোয়াম ফরেস্ট, যেটি সিলেটের গোয়াইনহাট উপজেলায় অবস্থিত। এবং আমরা এই মুহূর্তে এখানেই কিন্তু অবস্থান করছি। মিনি সবকিছু বনের মিলিয়ে মধ্যে এখানকার পরিবেশটা কিন্তু বাংলাদেশের মাশাআল্লাহ অনেক সুন্দর। ছোট মিনি সুন্দরবন বলা হয়। আর এর ভেতরের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। আমরা কিন্তু ভুল এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ ইমন হাসান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই নদীটির একটি বিশেষত্ব রয়েছে। এই নদীটির অর্ধেক পানি সাদা আর অর্ধেক পানি লাল। এর প্রধান কারণ কিছু রয়েছে যেগুলো প্রাচীন কল্পকাহিনী থেকে রচিত, আবার অনেক কবি সাহিত্যিক বিভিন্ন ধরনের কারণ দিয়ে থাকেন। তো আজকের এই লং ভিডিওটি একেবারে শেষের পথে। আর আমার ব্লগগুলো সাধারণত লং হয়ে থাকে, এছাড়াও বিভিন্ন ছোটখাটো স্থানে অনেক জায়গায় গিয়েছি, দেন আপনাদেরকে সেগুলো দেখাইনি। তার মূল কারণ হচ্ছে সময় হবে না, যার কারণে। এরপর কিন্তু আমরা বান্দরের দেখা পেয়ে গিয়েছিলাম, এবার সেখান থেকে কিন্তু আমরা একেবারে চলে আসি। আর আজকের আমাদের এই ভ্রমণটি, অর্থাৎ 3 দিনের ভ্রমণটি কিন্তু শেষ হতে যাচ্ছে রাতারগুল সোয়াম ফরেস্টের মাধ্যমে। সবকিছুকে মিলিয়ে কিন্তু অনেক সুন্দর ছিল, ভ্রমণের অভিজ্ঞতাও সুন্দর ছিল। আর ব্লগ আপনাদেরকে দিয়ে থাকি, যদিও আমি ঘুরতে গিয়েছিলাম একেবারে এপ্রিল মাসের দিকে, তাও আমি কিন্তু সময় না থাকায় ব্লগগুলো দিতে পারি নাই। এর আগে কিন্তু পঞ্চগড় গিয়েছিলাম অনেক আগে, দেন পরে ব্লগগুলো দিয়েছি। আর এখন কিন্তু একেবারে বাসায় ফিরছি। আর বাসায় ফেরার সময় কিন্তু এই যে পার হচ্ছে একেবারে, এটি হচ্ছে যমুনা সেতু। আর যমুনা সেতু পার হয়ে একেবারে বনপাড়া এসে নেমে পড়ি। এরপর আমরা কিন্তু সবাই মিলে একসাথে বাসায় চলে আসি। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।